সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আয়োজন চায়ের দাওয়াতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি তরু শাহরিয়ার সর্ক। প্রতিদিনকার মতো আমাদের অনুষ্ঠানে আজকেও একজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে আজকে কে আছেন জেনে নিই তার নাম। তিনি হচ্ছেন জনাব মামুন হক। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং জার্মান ভাষা ও সংস্কৃতি গবেষক এবং বিশেষজ্ঞ। চলুন দেরি না করে আজকের অতিথির সঙ্গে আড্ডায় মেতে উঠি। আপনাকে স্বাগত জানাচ্ছি চায়ের দাওয়াতে। কেমন আছেন? ভালোই, মোটামুটি সুস্থ আছি, সেটাই বড় কথা। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনার শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে আসলে কলকাতা এবং করাচিতে। করাচিতে। আমার বাবা সরকারি চাকরি করতেন যখন কলকাতায়, 1952-53 সালে, তখন আমার জন্ম আর কি। তারপরে আমরা 1958 সালে করাচি চলে আসি কলকাতা থেকে। সেখানে আমার বাবার পোস্টিং হয় সরকারি চাকরি। তো ওখানে আমরা ছিলাম প্রায় 5 বছর করাচিতে। তারপরে ফিরে এসেছি আমরা। আপনার পড়াশোনা কোথায় কোথায় হয়েছে? পড়াশোনা আমি স্কুল জীবন শুরু করেছি করাচিতে, প্রায় ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়েছি। তারপরে আমরা করাচির থেকে আমার বাবার পোস্টিং হলো নোয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে। তখন আমরা পুরো ফ্যামিলি একেবারে বাংলাদেশে শিফট করেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বাবার খুব শখ ছিল জাহাজে করে আমরা আসবো করাচি থেকে চিটাগাং। তো 7 দিন ধরে আমরা জাহাজে করে এসেছি। 7 দিন লেগেছে করাচি থেকে একদম চিটাগাং পর্যন্ত। তারপর চিটাগাং থেকে আমরা নোয়াখালী চলে আসলাম। ওখানে আমার বাবার বদলি হলো। আমার বাবা চাকরি শুরু করলেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে। আর আমি গিয়ে ভর্তি হলাম একটা স্কুলে, ময়নামতি ক্যান্টনমেন্টের ভিতরে, কুমিল্লা। আচ্ছা, তারপরে তো এরপরে ফজলাহাট ক্যাডেট কলেজে ভর্তি হলাম ক্লাস 7-এ। তারপরে তো ওখানে ক্লাস 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত পরীক্ষা দিয়েছি। আর ওখানে তো সারাক্ষণ মানে একটা ডিসিপ্লিনের মধ্যে লেফট রাইট করা, আর বড় ভাইকে দেখলেই স্যালুট করা, এরকম একটা মানে আর্মি স্টাইলের এক ধরনের লেখাপড়া ছিল ওখানে। তো যা তবু ভালো সময় কেটেছে ওখানে। আমার শিক্ষকরা ছিলেন ভালো, মায়া করতেন আমাদেরকে। আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য ইংরেজি শিক্ষক ছিলেন একজন, ইংল্যান্ড থেকে আসা মিস্টার রবিনসন। তো ওনার কাছ থেকে আমরা ইংরেজি শিখেছি। হ্যাঁ, সময় ভালোই কেটেছে ইনশাল্লাহ। তারপরে তো এরপরে তো ইন্টারমিডিয়েট করলাম নটরডেম কলেজ থেকে। তারপর তো ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে এমএ করলাম। আর তারপরে ওই পাগল হয়ে গেলাম, বিদেশ যাবো। তো মা আমাকে বললো, এত টাকা তোকে তো দিতে পারবো না, কি করে যাবি? আমি বললাম, আমাকে প্লেনের টিকিটের টাকাটা দাও আর $400-500 দাও, আমি যেমনি পারি ম্যানেজ করবো। তো চলে গেলাম ট্যুরিস্ট হিসাবে জার্মানিতে। ওখানে লেখাপড়া করলাম, লেখাপড়া করেছি, আবার মাঝে মাঝে লেখাপড়া বাদ দিয়েছি। আপনি জার্মানিতে যে জার্নিটা শুরু হলো, জার্মানিতে আপনি একটি বৃত্তিও পেয়েছিলেন পরবর্তী সময়, আমরা যেটা জানি। না, বৃত্তি আমি পেয়েছিলাম 6 মাস 1 বছরের জন্য। আচ্ছা, মানে টানা 3 বছর 4 বছর ওরকম আমাকে জার্মান গভর্নমেন্ট দেয়নি। কারণ জার্মানদের আমলাতন্ত্র বড় কঠিন আসলে, এটা বুঝতে গেলে জান বেরিয়ে যায় ওরা কাকে। সেখানে মূলত আসলে কি নিয়ে পড়াশোনা করেছেন জার্মানে? জার্মানিতে আমি আসলে তো আমি যখন জার্মানিতে যাই তখন আমি ইংলিশে এমএ। আচ্ছা, ওই জার্মানিতে গিয়ে প্রথমে তো জার্মান ভাষা শিখেছি প্রায় 1.5 বছর। তারপরে ভাবলাম জার্মান সাহিত্য সংস্কৃতি নিয়ে ঘাটাঘাটি করি, একটু নতুন সাবজেক্ট পড়বো। তো সেই জার্মান সাহিত্য সংস্কৃতি, যেমন ভাষা তথ্য, লিঙ্গুইস্টিক্স, সবকিছু নিয়ে, তারপর যেমন ভাষা কিভাবে পড়াতে হয়, পড়ানোর পদ্ধতি কি, গ্রামারটাকে কিভাবে মানে তৈরি করে দিতে হয় গ্রামারের, তারপরে ওয়ার্ড পাওয়ার কিভাবে বাড়ানো যায় ছাত্রদের, এগুলি সব একটু একটু করে শেখানো। তারপর উচ্চারণটা সঠিক যাতে হয় সেটা শেখানো। তারপরে একটা সেন্টেন্স লিখতে গেলে ভার্বটাকে সেকেন্ড পজিশনে দিতে হয়, ইংরেজিতে থার্ড পজিশন আসে, ওটা বারবার করে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে এইভাবে জার্মান চলে। মানে মোট কথা হচ্ছে যে জার্মান ভাষা, হ্যাঁ, জার্মান সংস্কৃতি এটাকে একদম ব্রেনে ঢুকিয়ে দেওয়া আর কি। তারপর জার্মান ইতিহাস নিয়েও কিছু বই টই পড়াশোনা করেছি। একটা থিসিস আমি লিখেছি, প্রায় 30 পাতার থিসিস। 1525 সালে এটা এক ধরনের বিদ্রোহ হয়েছিল, কৃষক বিদ্রোহ। আচ্ছা, জার্মানিতে ওটার উপরে আমি একটা থিসিস লিখেছি 30 পাতা আমার পরীক্ষার জন্য। তারপর জার্মান সাহিত্যের উপরে একটা 1852 সালে একটা নাটক লেখা হয়েছিল, সেটার উপরেও একটা ছোট থিসিস লিখেছি। ওটা আমার জার্মান থেকে ফিরে আসলেন দেশে পরবর্তী সময় পড়াশোনা শেষ করে। এসেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, সেখানে
জার্মান ভাষার প্রশিক্ষক হিসেবে আপনার একটি যাত্রা শুরু হয়েছিল। সেই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে জার্মান ভাষার প্রশিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছিলেন? শুরু করেছি মানে মানে এখন তখন আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটিতে খুব সীমিত আকারে স্টুডেন্ট ছিল, 20-25 জন স্টুডেন্ট ছিল যারা জার্মান ভাষা শিখতো। আর ওই মানে যেটা আর কি বিগিনার্স মানে জার্মান সেটা শেখাতাম, আর একটু অ্যাডভান্সড লেভেলের জার্মানটাও শেখাতাম আর কি। ওখানে এইটুকুই করেছি। জার্মান কালচার ইনস্টিটিউটে সপ্তাহে 3 দিন পড়াতাম, গোয়েটে ইনস্টিটিউট যেটা বলছেন আর কি। ওখানেও পড়াতাম। তো গোয়েতে ইনস্টিটিউটে আবার পড়ানোর টেকনিক অন্যরকম ছিল। ওখানে অনেক ধরনের ফিল্ম টিল্ম আমরা দেখাতাম, যার জন্য ওখানকার জার্মান শাখা ভাষা শেখানোর পদ্ধতিটা একটু আধুনিক ছিল আর কি। তারপরে আমরা ওই ওভারহেড প্রজেক্টর দিয়ে জার্মান গ্রামারটাকে বোঝাবার চেষ্টা করতাম। তাতে একটু আকর্ষণীয় ছিল জার্মান ভাষা পড়ানোর পদ্ধতিটা। আচ্ছা, মানে আধুনিক ইসে আর কি, গোয়েতে ইনস্টিটিউট, জার্মান কালচার ইনস্টিটিউটে। আর ঢাকা ইউনিভার্সিটিতে একটু মান্দাতা আমলের স্টাইল আর কি ভাষা পড়ানোর, মানে একটু কম্পারেটিভলি হচ্ছে একটু স্মার্ট প্রক্রিয়া ছিল। স্মার্ট মানে আধুনিক টেকনিক ব্যবহার করে আমরা জার্মান ভাষা শেখাবার সুযোগ পেয়েছিলাম জার্মান কালচার ইনস্টিটিউটে। আর ঢাকা ইউনিভার্সিটিতে এরকম ওভারহেড প্রজেক্টের এগুলি কিছু ছিল না, যার জন্য আমরা ওই মানে কাগজে লিখে নিয়ে আসতাম গ্রামারের গুরুত্ব বেশি অংশগুলি, তারপরে ওই কাগজটা ডিস্ট্রিবিউট করতাম, বলতাম এইভাবে গ্রামারটা চলে। তো আমি তো তোমাদের বোঝাই দিচ্ছি, বাড়িতে গিয়ে ঠিক মতন বোঝার চেষ্টা করো আমি কি বললাম। যেমন তোমাদেরকে আমি কাগজ বানিয়ে দিচ্ছি গ্রামারের নিয়ম কারণগুলি আর কি। তারপরে ন্যাচুরালি আবার একটা বিরাট চ্যালেঞ্জ থাকে যে আমি কিভাবে ভাষাটাকে আকর্ষণীয় করব। যেমন ভাষাটাকে আকর্ষণীয় করতে হলে সবচেয়ে বড় জিনিস হলো যেমন কালচার, যেমন সংস্কৃতি, যেমন ইতিহাস সম্বন্ধে একটু একটু বলতে হয়, ক্লাসের ফাঁকে ফাঁকে একটু একটু বলতে হয়। তো সেটাও আমি করেছি আর কি। জার্মানে দীর্ঘ সময় যখন আপনি ছিলেন, জি সম্ভবত বন শহরে ছিলেন। না, আমি প্রথম 2 বছর ছিলাম ফ্র্যাঙ্কফুর্টে, তারপরে ছিলাম হাইডেলবার্গে। এবং আপনি হাইডেলবার্গ ইউনিভার্সিটির একজন সফল অ্যালামনাই, যিনি বাংলাদেশে জার্মান ভাষাকে ছড়িয়ে দেবার জন্য, জার্মান সংস্কৃতিকে ছড়িয়ে দেবার জন্য কাজ করছেন। আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই। আপনি একটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন, ক্রিয়েটিভ কালচার। তো এই ক্রিয়েটিভ কালচার প্রতিষ্ঠা করার গল্পটা কেমন করে হলো? ক্রিয়েটিভ কালচারের গল্পটা কি, মানে আমার কপাল ভালো যে 2022 সালে যেমন রাষ্ট্রদূত আমাকে ডেকেছিলেন আচ্ছা কথা বলার জন্য, যেমন সংস্কৃতি, যেমন সাহিত্য নিয়ে কি করা যায় বাংলাদেশে। তো আমি তখন ওনাকে বলছিলাম, দেখেন আমি তো ওরকম কিছু করে উঠতে পারিনি। তখন উনি বলেছিলেন, না তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে যেমন বেশি থেকে সাপোর্ট দেব, যতটুকু সম্ভব সীমিত আকারে হলেও সাপোর্ট দেবো তোমাকে। তো 2022 সালে আমি সাহস পেয়ে গেলাম যে যদিও আমার মাস্টার্স নাই, পিএইচডি নাই, কিন্তু তারপরেও দেখলাম আরে এমবেসি যখন বলছে, রাষ্ট্রদূত যখন বলছে যে আমার ডিগ্রি দিয়ে কাজ হবে, তাহলে এগিয়ে যাই। যে আমার সমালোচনা করতে যায় করুক, আমি কাউরে পাত্তা দিই না, আমি কাজ করে দেবো। যে কারণে 2023 সালের এফিগিনিয়া গুয়েটের নাটকটা করলাম, নাটমণ্ডলী হয়েছে। আর নাটমণ্ডলী নাটকটা করতে গিয়ে তো আমি খুব আনন্দ পেয়েছি একটা জিনিস দেখিয়ে, যেটা আমি বারবার তোমাকে হয়তো বলা হয়নি। সেটা হলো ওই যে গ্রিক পৌরাণিক কাহিনীটাকে, যেটা গ্রিক মাইথোলজি, সেটাকে ব্যবহার করলো গুয়েটে তার নাটকে, যে নাটকটা আমি দেখালাম মঞ্চে। কিন্তু সেখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমি যেটা দেখাতে পেরেছি, যে পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে তলদেশে চলে যায়, আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। তো আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ওখানকার যে চরিত্র ছিল ওই নাটকে, অরেস্ট, সে তার বাবা মাকে খুঁজে পায় আন্ডারওয়ার্ল্ডে গিয়ে, পৃথিবীর তলদেশে গিয়ে। তো এই পৃথিবীর তলদেশের কাহিনীটাকে যে আমি তুলে ধরতে পেরেছি, এটার জন্য আমি খুব আনন্দ পাই আর কি। আমি দর্শকদের দেখাতে পারলাম যে আন্ডারওয়ার্ল্ড, যেটাকে ইংলিশে বলে, জার্মান ভাষায় বলি উন্টারওয়েল্ট, সেই তলদেশে গিয়ে বাবা মাকে খুঁজে বের করলো, মৃত বাবা মাকে, অরেস্ট, যে আগামেমনন ক্লাইটোমিস্টার ছেলে। আর এফিগিনিয়া
ফরেস্টের এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই প্রদর্শনীটি একবার হয়েছিল এবং একটি সফল প্রদর্শনী। একটু একটু পরের গল্পে যেতে চাই, সেটি হচ্ছে যে পরবর্তী সময় আপনি নাটক অনুবাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি অনেকগুলো নাটক অনুবাদ করেছেন। প্রথমত সিচুয়ানের সুকন্যা, সেটা একদম সফল একটি নাটক। তারপরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি নাটক করলেন এফিগেনিয়া, এবং সর্বশেষ যেটি আপনার নাটক, এটি আগামী 9 তারিখ এবং 10 তারিখ এটি প্রদর্শনী হবে অ্যাক্টোমিনিয়ার যে প্রযোজনা, সেটি হচ্ছে যে দরজার বাইরে। তো এই দরজার বাইরে নাটকটি যখন আপনি অনুবাদ করছিলেন সেটার একটু গল্প শুনতে চাই, কারণ আমরা জানি যে সমগ্র বিশ্বেই যুদ্ধবিরোধী একটি বক্তব্য এই নাটকের মাধ্যমে ফুটে উঠেছিল। একজন নাট্যকার হিসেবে যখন আপনি নাটকটি অনুবাদ করেছিলেন তখন আপনার ভাবনা আসলে কিরকম করে আসলো যে জার্মানি একটি টেক্সট বাংলাদেশে অ্যাডাপ্টেশন হবে এবং সেটি এবং অ্যাক্টোমিনিয়ার এই প্রোডাকশনটি কিন্তু যথেষ্ট পরিমাণ সাড়া ফেলেছে। ভালো রেসপন্স সারা পেয়েছি আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা অবাক লাগে আমার। কিন্তু না, এই নাটকটা অতীতের কথা বলে ছোট্ট করে একটু বলি। এই নাটকটা আমি 83 সালে যেমন ভাষায় দেখেছি। আচ্ছা, আর সেচুয়ানের সুকন্যা যেটা 2019 সালে করলাম, সেটাও কিন্তু আমি মঞ্চে দেখেছি। তো দেখার পরে আমার কাছে সবসময় মনে হয় যে এরকম কিছু একটা বাংলা ভাষায় রূপান্তর করতে পারলে খুব ভালো হতো। কেন মানে আমাদের মধ্যে না, আমরা যারা সাহিত্য নিয়ে চর্চা করি, আমি যে আমার সাহিত্য ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করি, একটু বাংলা সাহিত্য নিয়ে একটু করি, সাহিত্য নিয়ে যারা চর্চা করে তাদের একটা জোশ থাকে যে আমি সৃজনশীল ক্রিয়েটিভ কাজ না করতে পারলে আমার জীবন ব্যর্থ। ওটা আমার তাড়া ছিল সবসময় যে আমাকে ক্রিয়েটিভিটি, সৃজনশীল কাজ যেটাকে আমরা বাংলায় বলি, সৃজনশীল কাজ করার একটা সুযোগ আমার হওয়া চাই, একটা রাস্তা আমাকে বের করতেই হবে। তা নাহলে মনের দিক থেকে আমি আনন্দ পাই না। শুধু ব্রেনের চর্চা করে সৃজনশীল কাজ না করে থাক না। আমি সৃজনশীল মানুষদের যেরকম হয় যে নিজের কাজগুলোকে গুছিয়ে নিয়ে গোছর করে করবার। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, জার্মান ভাষা একটি আলাদা ভাষা, আলাদা জাতিগত বৈচিত্র্য আছে। জার্মানদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি থেকে নিঃসন্দেহে আলাদা। তো আপনাকে আসলে এই যে ভাষা এবং সংস্কৃতি, জার্মান ভাষা নিয়ে কাজ করার জন্য মূলত কোন দিকটি বেশি অনুপ্রাণিত করেছিল? জার্মান ভাষা বা সংস্কৃতি? এখন শুনেন, কবিতা বা নাটক, গল্প? না, নাটকের প্রতি আমার দুর্বলতা বেশি ছিল। কেননা আমরা হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতাম, আমাদের একটা কোর্স করতে হলো ইন্ট্রোডাকশন টু লিটারেচার। আচ্ছা, হ্যাঁ, Einführung in die Literaturwissenschaft, ইন্ট্রোডাকশন টু লিটারেচার। তো সেখানে কিন্তু কোনো উপন্যাসকে বেছে নেওয়া হয়নি, মানে সাহিত্যকে বোঝার জন্য বেছে নেওয়া হয়েছে এই এফিগেনিয়া নাটকটা, যেটা আমি মঞ্চায়ন করলাম আর কি। তো নাটকের প্রতি সেজন্য আমার ঝোঁক ছিল বেশি। তারপর দু একটা উপন্যাসও যেমন ভাষার আমি পড়েছি, ভালো লেগেছে। যেমন একটা উপন্যাস যে গোয়েটের লেখা উইলিয়াম মাইস্টার্স অ্যাপ্রেন্টিসশিপ, ওখানে হ্যামলেটের প্রভাবটা পড়েছে, শেক্সপিয়ারের হ্যামলেটের প্রভাব পুরোপুরি গোয়েটের নাটকে পড়েছে। তো গোয়েটে নিয়ে নাড়াচাড়া করতেও হ্যামলেটকেও খুঁজে পেলাম। তো সেইভাবে উপন্যাস পড়েও আনন্দ পেয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা ক্রিয়েটিভ কালচারে অনেক ধরনের কাজ করছে, স্পেশালি আপনারা একাডেমিক এক্সচেঞ্জ নিয়ে কাজ করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার করছেন, সিম্পোজিয়াম করছেন। ইতিমধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এবং আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনাদের প্রক্রিয়া যুক্ত। নটরডামের সঙ্গে চলছে, নটরডামের সাথে সিরিয়াসলি এখন নটরডামের সঙ্গে খুব সিরিয়াসলি কথাবার্তা চলছে। ভাইস চ্যান্সেলরও নটরডামের আগ্রহ প্রকাশ করেছেন আমার সঙ্গে কাজ করার জন্য। আচ্ছা, তো এই কাজগুলো করতে যে নিঃসন্দেহে একটি আর্থিক পৃষ্ঠপোষকতার দরকার। হ্যাঁ, তো এটি আসলে আমি যতদূর জানি যে আপনি একেবারেই নিতান্ত একটি ক্রাফটের বিজনেসের সাথে যুক্ত আছেন, সেটা থেকে যা আর্ন হয় সেটা থেকেই করছেন। এটা একজন অ্যালামনাই হিসেবে আপনার একটা দায়বদ্ধতার জায়গা, কিন্তু আপনার এই কাজগুলোকে প্রসারিত করার জন্য কি ধরনের পৃষ্ঠপোষকতা হলে আরো ভালো হয় বা কাজগুলোকে স্মুথলি করতে পারে না? এটার উত্তর দিতে গেলে হয় কি, মানে অদ্ভুত একটা সিচুয়েশনে আমি আছি বাংলাদেশে। ধরেন আমরা যখন জার্মানিতে পড়াশোনা করেছি তখন আমাদেরকে বারবার বলা হতো যে নিজের জার্মান সাহিত্য সংস্কৃতিকে জার্মান ভাষার থেকে নিজের মাতৃভাষায় রূপান্তর করবা। আচ্ছা, চেষ্টা করো, মানে ইংরেজিকে সরিয়ে দাও। তো যে কারণে
তো আমি নাটক মঞ্চায়নের সময় বলেছি দরজার বাইরে যে আমরা জার্মান থেকে বাংলা রূপান্তর করার চেষ্টা করছি। জার্মান থেকে বাংলা রূপান্তর একটা আনন্দের বিষয়, আনন্দের, কেননা জার্মান হলো জার্মানির মাতৃভাষা, বাংলা হলো আমাদের এই দুইটা মাতৃভাষাকে কাছাকাছি নিয়ে আসছি। আর ইংরেজিকে আপাতত বলছি খোদা হাফেজ। এই চর্চাটা করতে মন চায় আর কি। আমরা আপনার কথা আরো শুনবো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা আছেন চায়ের দাওয়াতে, আমাদের সঙ্গে আছেন মামুন হক অতিথি হিসেবে। নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চায়ের দাওয়াতে। সঙ্গে আছেন মামুন হক আর আপনাদের সঙ্গে আমি আছি তরু শাহরিয়ার স্বর্গ। আর যেটি বলছিলাম বিজ্ঞাপন বিরতির আগে, পৃষ্ঠপোষকতার ব্যাপার, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার একটি বড় সমন্বয় দরকার। কিন্তু একেবারেই ভিন্ন একটি ভাষা, ভিন্ন সংস্কৃতি, সেখানে পড়াশোনা করা, সেখানকার সংস্কৃতিকে আত্মস্থ করা এবং পরবর্তী সময় বাংলাদেশে এটাকে ছড়িয়ে দেবার জন্য যে আপনার সংগ্রাম, এটিকে আরো স্মুথলি করতে গেলে আপনি আসলে কি ধরনের প্রত্যাশা করেন? সেটা জার্মান সরকারের কাছে হতে পারে, বাংলাদেশ সরকারের কাছে হতে পারে, বা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কি ধরনের? আচ্ছা, এখানে একটা ভালো খবর আছে, কিন্তু জুন মাসের খবরের কাগজ যেটা দেখেছি আমি, জুন মাসের 20 কি 22 তারিখের খবর কাগজ, ইংরেজি খবর যেটা আমি রাখি, ওখানে দেখলাম যে আমাদের জার্মান অ্যাম্বাসেডর কিন্তু বদলি হয়ে চলে গেছেন। আচ্ছা, ওনার মেয়াদ শেষ হয়ে গেছে 30 জুনে, 1 জুলাইতে উনি চলে গেছেন। আখাম ট্রাস্টার যিনি ছিলেন অ্যাম্বাসেডর, তো উনি যাওয়ার আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেখা করে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব, ফরেন সেক্রেটারি, উনি যাওয়ার সময় আখাম ট্রাস্টারকে বলেছেন, বিদায়ী অ্যাম্বাসেডরকে বলেছেন যে আপনি চলে যাচ্ছেন, কিন্তু শিক্ষামূলক আদান প্রদান যেন চলে জার্মানি এবং বাংলাদেশের মধ্যে, এ ব্যাপারে আপনি একটু লক্ষ্য রাখবে। তো আমার কপাল ভালো, আমি 30 জুনে, গত মাসের আগের মাসে, আমি আখাম ট্রাস্টের জার্মান অ্যাম্বাসেডারের কাছে একটা চিঠি পেয়েছি আর কি, প্রশংসাপত্র। তো সেখানে উনি পরিষ্কার বলেছেন যে জার্মান ভাষা এবং সংস্কৃতির জন্য আমি যতটুকু অবদান রেখেছি তার জন্য ওনারা জার্মান এম্বাসির তরফ থেকে কৃতজ্ঞ, এবং সময় এসে গেছে আমার জন্য একটা ফর্মাল দরখাস্ত করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, জার্মান ফরেন মিনিস্ট্রির কাছে বার্লিনে। আচ্ছা, তো অতদূর পর্যন্ত কিন্তু আমি এগিয়ে গেছি, কিন্তু আমি বেশি বলি না, লোকজন ভাবে জোর পিএইচডি নাই, কিছু নাই, এরকম একটা মানুষ আবার এত গলাবাজি করে না। কিন্তু আপনার কাজটা নিঃসন্দেহে চমৎকার। যে একদম নিজের খেয়ে বনের মশ তাড়ানোর মতো যে ব্যাপারটি আছে, নিশ্চয়ই শিক্ষার্থীদেরকে একত্রিত করছেন, তারপরে সেটাকে নিয়ে কাজ করছেন এবং সেটা প্রদর্শনী হচ্ছে। আমি আরেকটু বিষয় একটু জানতে চাই মামুন হক আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি এই যে সংস্কৃতির যে কার্যক্রমগুলো করছেন এবং আপনি একাধারে শিক্ষা নিয়েও কাজ করছেন, যারা জার্মানি পড়তে যেতে চায়, স্কলারশিপের যে প্রক্রিয়াটা আছে এখন, ডিএএডি যেটা ট্যাচ প্রকল্প আছে, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটি যারা একেবারে তরুণ, যারা নতুন শিক্ষার্থী আছে, তারা নিজের প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করতে পারে বৃত্তির জন্য? বৃত্তির জন্য ওই জার্মান ভাষাটাকে তাড়াতাড়ি রপ্ত করতে হবে। যেমন ভাষার কয়েকটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে হবে। মানে জার্মানে পড়তে যাওয়ার প্রথম শর্তটাই হচ্ছে জার্মান ভাষাকে ভালো করে রপ্ত করা। তো কেন না, কিন্তু একটা বিরাট প্রবলেম তো হয়। আমি যেটা ফেস করেছি, আমি জার্মান ভাষা না শিখে চলে গেছিলাম জার্মানিতে। রাস্তাঘাটে বেরোলে একটা ঠিকানা দেখাতাম কাউকে যে এই ঠিকানায় যাবো কি করে, ইংরেজি ভাষায় জিজ্ঞেস করতাম, আমাকে জার্মান ভাষায় উত্তর দেওয়া হতো। এটা একটা বিরাট সমস্যা জার্মানিতে। যারা ইংরেজি জানে তারাও ইংরেজিতে কথা বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মহা সমস্যা জার্মানিতে। জার্মানিতে তারাও আমাদের মতন বিদেশিদেরকে বাধ্য করবে জার্মান ভাষা শিখতে। এই যে বললাম না, আমি ঠিকানায় একটা দেখালাম একজনকে, আমি যখন নতুন জার্মানিতে গিয়েছি, জার্মান ভাষা জানি না, আমার তখন ঠিকানার বিবরণটা দেওয়া হলো জার্মান ভাষায়, অথচ আমি প্রশ্ন করেছি ইংরেজি ভাষায়। তো এখন বুঝতেই পাচ্ছেন জার্মানি, তার মানে জার্মান হচ্ছে একেবারেই নিজের মাতৃভাষার ব্যাপারে, নিজের সংস্কৃতির ব্যাপারে একেবারে স্বকীয় জায়গাটা বজায় রাখার চেষ্টা করে, সবসময় রক্ষণশীল, কনজারভেটিভ ওরা। আচ্ছা, না আরেকটা জিনিস তো না বলে পারছি না, ইংরেজি যেমন আন্তর্জাতিক ভাষা হয়ে গেছে, ফরাসি ভাষাও অনেক জনপ্রিয় সারা পৃথিবীতে নেই, কিন্তু জার্মান ভাষাটা অতটুকু এগোতে পারেনি। সেই কারণেই বোধহয় জার্মানরা
যারা পড়াশোনা করতে চায় তাদেরকে বাধ্য করে জার্মান ভাষা শিখতে। একটা বিষয় একটু আপনার কাছ থেকে আমার জানার একটা আগ্রহ যাচ্ছে, সেটি হচ্ছে যে অন্যান্য যে ভাষাগুলো আছে, যেমন ফ্রেঞ্চ কালচারাল সেন্টার, রাশিয়ান কালচারাল সেন্টার, তারা যে ধরনের কাজ করছে, বা টার্কিশ কালচারাল সেন্টার যেগুলো বাংলাদেশি কাজ করছে, কম্পারেটিভলি কি আপনার কাছে মনে হয় যে জার্মান ভাষা সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে জার্মান অ্যাম্বাসি কিছুটা পিছিয়ে আছে? হ্যাঁ, পিছিয়ে তো আছেই অবশ্যই। ভারতের তুলনায়ও পিছিয়ে আছি আমরা। ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে দিল্লিতে, বোম্বেতে, পুনাতে যেমন ল্যাঙ্গুয়েজ লিটারেচার আলাদা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, কিন্তু আমাদের বাংলাদেশের বয়স হয়ে গেল প্রায় 52-53 বছর। ঢাকা ইউনিভার্সিটিতে ওই যে বিগিনার্স জার্মান, অ্যাডভান্স জার্মান, জার্মান সাহিত্য নিয়ে একটু চর্চা, অথবা জার্মান লিঙ্গুইস্টিক্স নিয়ে, অথবা জার্মান ভাষার ইতিহাস নিয়ে একটু চর্চা, এগুলি তো কোথাও হচ্ছে না। এই জন্য অবশ্যই জার্মানি পিছিয়ে আছে। ফ্রান্স, স্পেন, ওইসব দেশের তুলনায় ফ্রান্সের তুলনায় পিছিয়ে। স্প্যানিশ ভাষা অতটুকু এগোয়নি বাংলাদেশে। ফ্রেঞ্চদের তুলনায় যেমন অনেক পিছিয়ে আছে। রিসেন্টলি আপনি জার্মান ভাষার কোনো কিছু অনুবাদ করছেন কি? আমি যতদূর জানি যে আপনি বাংলা ভাষা থেকে জার্মানে অনুবাদ করেন কবিতা, এবং জার্মান গোয়েটের কবিতাও বাংলাতে অনুবাদ করেন উপরি। তো রিসেন্টলি কি কাজ করছেন? না এখন কোনো নাটকের কাজ চলছে না, অনুবাদের কাজ অলরেডি চলছে। একটা শিলারের একটা নাটক আমার খুব শখের কাজ। শিলারের নাটকের মধ্যে আমি জার্মান দর্শনকে খুঁজে পেয়েছি। এবার আমি দর্শনের দিকে ঝুঁকে যাব। শিলারের নাটক যেটা নিয়ে বসে আছি এখন, দি রয়বা, দ্য রবার্স, মানে ইংরেজি সাহিত্যতে রবিনহুডের একটা কাহিনী আছে না, ওই কাহিনীটাকে নিয়ে জার্মান সাহিত্যিক শিলার, যে গোয়েটের সমসাময়িক, সে একটা তার নাটক দি রয়বার 1781-তে লেখা। সেইখানে সবচেয়ে বড় বিষয়বস্তু যেটা, সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, জার্মান দর্শনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে এক বুড়ো বাপ, যে একদম বিকলাঙ্গ, মানে হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, বুড়ো বাপ, তার দুই ছেলে। এক ছেলে ভাববাদী দর্শনে বিশ্বাস করে, আরেকজন বস্তুবাদী দর্শনে খুবই ডান দিক একটা জায়গা। হ্যাঁ, হয়ে যাবে। তো এই কনফ্লিক্টটা দেখাবার সুযোগ পাবো আমি নেক্সট নাটক যেটা করবো আর কি। ইডিয়ালিসমুস মানে আইডিয়ালিজম, যেটা ভাববাদী দর্শন, আর বস্তুবাদী দর্শন হলো মেটেরিয়ালিজম। হ্যাঁ, তো ভাববাদী দর্শন এবং বস্তুবাদী দর্শনকে কাছাকাছি নিয়ে আসা এবং এই কনফ্লিক্টটাকে দেখিয়ে দেওয়া আপনার দর্শকদের কাছে। আপনার যে জিনিসটা আমার বেশি ভালো লাগে, যে আপনার বয়সের মধ্যে একটা ভারত্ব আছে, মানে আমরা যেটি বলছি যে সিনিয়র সিটিজেন, বাট আপনার যে কাজ বা আপনার যে পার্সোনালিটির জায়গাটা, সেটা কিন্তু একেবারে ইয়াং এনার্জেটিক জায়গা। আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কাজ করবার, সেই জন্য বললাম। তো আপনার যে অর্গানাইজেশনটা আছে ক্রিয়েটিভ কুলচুয়া, এই ক্রিয়েটিভ কুলচুয়াকে আসলে আপনি কোন জায়গায় দেখতে চান, বা আরো কি স্পেসিফিক কাজ তারা করবে ভবিষ্যতে? আচ্ছা, না, ক্রিয়েটিভ কালচারে আর একটা জায়গায় একটা পার্টিকুলার আসপেক্টের কথা একদম বলা হয়নি আজকের আলোচনায়, সেটা হলো তুলনামূলক সাহিত্য। আচ্ছা, মানে ইংরেজি সাহিত্য এবং জার্মান সাহিত্যকে কাছাকাছি নিয়ে আসা, এই কাজটা কিন্তু আমার অনেক পিছিয়ে আছে। এটাকে এগিয়ে নিতেই হবে। তো আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি না, যার জন্য আমি মার খেয়ে যাচ্ছি। এটাও একটা প্রবলেম। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি পেতাম, তাহলে যেখানে ইংরেজি সাহিত্য ডিপার্টমেন্ট আছে, ওরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি পেতাম, সেখানে আস্তে আস্তে একটু একটু করে জার্মান সাহিত্যকে ইংরেজি সাহিত্যের কাছাকাছি নিয়ে আমরা একটু আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই, দর্শক বা যারা বিশ্ববিদ্যালয় বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু আমাদের অতিথির সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কম্পারেটিভ লিটারেচার যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু আপনারা তার সঙ্গে কাজ করতে পারেন। তো এটি একটি চমৎকার বিষয়। আসলে যদি আমরা বিদ্যায়তনিক পরিসরে একটা সংযোগ স্থল তৈরি করে দিতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। না, আর একটু বোধহয় 10 মিনিট আগে আরেকটা কথা আমি বলেছি, যে শেক্সপিয়ারের প্রভাবটা সাংঘাতিক দেখা যায় শিলার এবং গোয়েটের সাহিত্য। আচ্ছা, তো শেক্সপিয়ারের প্রভাব যদি শিলারের সাহিত্য এবং গোয়েটের সাহিত্য পাওয়া যায়, প্রভাবটা যদি ইনফ্লুয়েন্সটা পাওয়া যায়, তার মানেই কিন্তু তুলনামূলক সাহিত্যর ব্যাপারটা আকর্ষণীয় হচ্ছে, মানে ইংরেজি সাহিত্যের ছাত্রদের জন্য। আর বাংলাদেশে আপনি যেহেতু ভাষা নিয়ে একেবারে বিস্তর পরিসরে কাজ করছে, জার্মান ভাষার যে অ্যালফাবেট গুলো আছে বা বর্ণমালা, বা ইংরেজি যে অ্যালফাবেট গুলো, এবং আমার যতদূর আমি শুনেছি, আমি যেহেতু জার্মান ভাষা পারি না, কিন্তু যখন শুনতাম তখন কাছাকাছি শব্দগুলো কাছাকাছি না, এরকম কিছু ইংরেজি এবং জার্মান শব্দগুলো আমার শব্দ কাছাকাছি, মানে কি, হ্যাঁ, এখন ইংলিশে যেমন আই মাস্ট, কি আমি বলবো ইস মুস, হ্যাঁ, মুস মাস্ট, হ্যাঁ, টু হ্যাভ
ইংলিশে যেমন ভাষায় বলছি হাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা যে জার্মান আর ইংরেজি একেবারে আকাশ পাতাল কাছাকাছি না। আচ্ছা, যেমন আমি ছোট এক্সাম্পল দিই, জানালাকে জার্মানরা বলে, আমরা ইংরেজিতে আমরা বলি উইন্ডো, কিন্তু জার্মান ভাষায় কি হয়ে গেছে জানেন? ফেন্সটা ডাইরেক্ট ল্যাটিন ভাষা থেকে চলে এসছে। ল্যাটিন ভাষায় জানালাকে বলে ফেনেস্ত্রা থেকে ডাইরেক্ট জার্মানরা নিয়ে এসে করে ফেলছে ফেন্সটার। এখন ফেন্সটার এবং উইন্ডো ইংরেজি ভাষায় কত দূরে চলে গেল ইংরেজি আর জার্মান। মানে সাদৃশ্যের জায়গাগুলো আসলে অন্যরকম ভালো। হ্যাঁ, অন্যরকম, মানে এই একটা প্রবলেম। কিন্তু জার্মানরা আরেকটা জিনিসও খুব চেষ্টা করছে, ওদের ভাষাটা যাতে সহজভাবে মানুষ শিখতে পারে, সেই চেষ্টা চলছে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, ইনফরমেশন যে শব্দটা, সেটার একটা জার্মান শব্দ আছে আউসকুনফট, কিন্তু জার্মানরা এখন ফরেনারদের বলছে না, আউসকুনফট শেখার দরকার নেই, ইনফরমেশনটা শেখো, কিন্তু জার্মান স্টাইলে উচ্চারণ করো। ইংলিশে উচ্চারণ হয় ইনফরমেশন, যেমন ভাষায় উচ্চারণ করো ইনফরমাশন, আর ফরাসি ভাষায় বলে ইনফরমাশন, নাকে বলে ওরা। আচ্ছা, ইনফরমাশন ইংলিশে ইনফরমেশন, আর যেমন ভাষায় তোমরা বলো ইনফরমাশন, আউসকুন শব্দটা বাদ দাও। তো এইভাবে জার্মান ভাষাকে সহজ করার চেষ্টা চলছে যারা শিখবে তাদের জন্য। কিন্তু কতগুলি ব্যাপারে একেবারে পারা যাচ্ছে না। এখন রেলওয়ে স্টেশনকে বলা হচ্ছে বানহোফ, সবকিছু একেবারে রূপান্তর করা সম্ভব করা এবং অথবা ইংরেজির কাছাকাছি নিয়ে আসা, এটি ভালোও লাগবে না, স্বকীয়তার জায়গাটা একেবারে নষ্ট হয়ে যাও। যেটি হচ্ছে যে আপনি জার্মান ভাষা শেখাচ্ছেন একদমই ফ্রি অফ কস্ট। এইটি ভাবনাটা কেমন করে আসলো যে আমি জার্মান থেকে পড়ে এসেছি, আমি বাংলাদেশের মানুষদেরকে বা শিক্ষার্থীদেরকে বিশেষ করে ছোট বাচ্চা থেকে বড়, আপনি জার্মান ভাষাটা একেবারে ফ্রি শেখাচ্ছেন, এইটির কেমন করে আপনার ভাবনা আসলো যে জার্মান ভাষাটা আমি ফ্রি অফ কস্ট শেখাবো? ফ্রি অফ কস্ট শেখানো মানে কি, আমি তো যেটা চাই সেটাই বলি। আমি তো চাই যেমন ভাষা সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক এসে। কেননা আরেকটা কথা না বলবো, এতক্ষণ আমি বলিনি, সেটা ভুলে যাবেন না, যে আমার কাজের মাধ্যমে এখন যারা গার্মেন্টসের ব্যবসা করে তারা গার্মেন্টস এক্সপোর্ট করে জার্মানিতে, যারা জুতার ব্যবসা করে এপেক্স মতন কোম্পানি, তারা এক্সপোর্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আনার ব্যবস্থা করছে। আমার কাজটা হলো কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়া জার্মানি এবং বাংলাদেশের মধ্যে। আছে দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটাকে আমরা বলি বাইল্যাটারাল রিলেশনশিপ, এটাকে এগিয়ে নেওয়া, এটাকে কাছাকাছি নিয়ে আসা। ইতোমধ্যে কিন্তু এই আমার এই জার্মান ভাষা শেখানো, জার্মান নাটকে রূপান্তর করা বাংলা ভাষায়, অথবা জার্মান সাহিত্য ইংরেজি সাহিত্যকে কাছাকাছি নিয়ে আসা, এই ধরনের কাজের মধ্যে দিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক জার্মানি এবং বাংলাদেশের জোরদার হচ্ছে, এক ধাপ এগিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় যেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত বছরই তারা জার্মানির সাথে একাডেমিক যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ শুরু করেছে। ব্যবসায়িক এবং কূটনৈতিক সম্পর্কটা সবসময় জার্মানির সাথে বাংলাদেশের একটা ভালো সহনশীল একটা অবস্থায় আছে। আর যে ভদ্রলোক অ্যাম্বাসেডর ছিলেন, উনি তো আমার সঙ্গে দুবার দেখা করেছেন, তারপরে উনি যাওয়ার সময় আমাকে একটা চিঠি দিয়ে গেছে, এবং একটা কোলাবোরেশনের জায়গা তৈরি হচ্ছে। অবশ্যই না, এই অ্যাম্বাসেডর আসাতে সবচেয়ে ভালো হয়েছে। এই যে অ্যাম্বাসেডর, যিনি 2022 থেকে গত জুন পর্যন্ত ছিলেন অ্যাম্বাসেডর, এই ভদ্রলোক কিন্তু একটা স্মরণীয় ঘটনা করে গেছেন এই দেশে। কেন উনি ফরেন মিনিস্ট্রির কাছে একটা প্রপোজাল প্লেস করবেন এই জুলাই মাসের শেষের দিকে, ওনার প্লেস করার কথা। তাহলে আশা করছি এরকম যদি একটা প্লেসমেন্ট হয়ে যায়, তাহলে আরো বিস্তৃত পরিসরে জার্মান ভাষা সংস্কৃতি নিয়ে আমরা বিস্তৃত পরিসরে কাজ করতে পারবো। আর ওই যেটা বললাম, তুলনামূলক সাহিত্যটাও, ইংরেজি সাহিত্য ছাত্র যারা আছে, সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হোক আর বেসরকারি হোক, ইংরেজি সাহিত্য ছেলে মেয়েদের জন্য জার্মান সাহিত্যের সঙ্গে একটু তুলনা করা, অথবা প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধে, যেমন দ্বিতীয় মহাযুদ্ধের প্রভাবটা কতটুকু, এই কথা আমি বলতে চাই। যে দ্বিতীয় মহাযুদ্ধের প্রভাবটা আমি দেখিয়ে দিয়েছি দরজার বাইরে, একেবারে। দ্বিতীয় মহাযুদ্ধের ইনফ্লুয়েন্স, প্রভাব কতটুকু জার্মান সমাজের উপরে, সেটা আমি দরজার বাইরের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এখন তাহলে আবার তুলনা করা যায় যে দ্বিতীয় মহাযুদ্ধের প্রভাব কতটুকু পড়েছিল টি.এস. এলিয়টের উপরে, অথবা W.B. ইয়েটসের উপরে, যারা ইংল্যান্ডের সাহিত্যিকরা কি চোখে দেখেছে দ্বিতীয় মহাযুদ্ধকে, আর ভলফগাং বোরসার্ট এই নাটকে দেওয়ার বাইরেতে কি চোখে দেখেছে দ্বিতীয় মহাযুদ্ধ, এর উপরে তুলনামূলক কাজ হতে পারে একেবারে। তার এইভাবে আস্তে আস্তে দ্বিপাক্ষিক সম্পর্ক জার্মানি এবং বাংলাদেশের মধ্যে এগিয়ে যাবে।
গল্প করতে করতে আড্ডা দিতে দিতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চায়ের দাওয়াতে মুভি বাংলা টেলিভিশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ইংল্যান্ডের মতন দেশ, তাদের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, কিন্তু শিক্ষামূলক আদান প্রদানও অনেক হয়েছে। যেমন গত 100 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট আছে, কিন্তু জার্মান সাহিত্যটা কেন এগিয়ে যাচ্ছে না? ঠিক আছে, জার্মান সাহিত্য একদম মানে একা পথ চলবে সেটা আমি আশা করি না, কিন্তু ইংরেজি সাহিত্যের সঙ্গে জার্মান সাহিত্যকে তুলনা করেও তো এক ধাপ এগোনো যায়। তারপরে যে জার্মান দর্শনের মধ্যে যে আকর্ষণীয় জায়গাগুলি আছে, যেটা বললাম ভাববাদী দর্শন, বস্তুবাদী দর্শন, এসবের উপরে আলোচনা একটু বাড়িয়ে দিতে চাই আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের অতিথি মামুন হকের সঙ্গে, জানছিলাম জার্মান ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে তার বিস্তৃত কাজের পরিধি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তরু শাহরিয়ার স্বর্গ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন।